শুনতে খারাপ দেখা গেল আমার মারতেও সিনিয়রও। নো সিরিয়াসলি? আমার মারচেও চাইতেও বড়? জি। তখন বয়স ছিল কত শুরু থেকে? 17। তখন কি তোমাদের শারীরিক সম্পর্ক হয়ে গেছে? একটা মা একটা ছেলের সাথে শোয়ার জন্য নিজের সন্তানকে সেই ছেলের বোন বানায় দেয়। আমাকেও বাচ্চার মতোই পালছে, বাচ্চার মতোই ট্রিট করছে। ও তো এখনো বলে যে আমি ওকে বাচ্চার মতন পেলে বড় করছি, আসলেই বাচ্চার মতো পেলে বড় করছে। আমি ভাই গরিব মানুষ ভাই, ও আমার নামে অলরেডি 5টা-6টা মামলা করে ফেলছে। প্রত্যেকটা মামলায় আমার যে পরিমাণ টাকা যায়, আমার একটা বাইক অলরেডি আমি বিক্রি করে ফেলছি এই মামলা চালানোর জন্য। কেউ থাকবে না আমার পাশে, আমি মনে করি। আমার মনে হয় যে আমার ফ্যামিলিটা, আমার পরিবারটা সব ধ্বংস হয়ে যাবে। কান্না করছে, ও বলতেছে ও মুক্তি চায়। মুক্তি তো আমি চাই ভাই। আপনারা মায়া কান্না করবেন, আপনারা বলবেন যে হ্যাঁ এই ছেলের দোষ, যেহেতু ছেলে ছোট ছিল, যেহেতু ছেলে একজন বয়স্ক মহিলা তাকে দুধ খাওয়াইছে এবং সে দুধ খায় গলে গেছে বাচ্চাদের মতো, সো অবশ্যই ছেলেটার দোষ। মায়ের স্নেহ এবং শারীরিক মিলন একসাথে দিছে, গলে গেছে ছেলেটা, অবশ্যই ছেলেটার দোষ। আমি গত প্রায় 14 বছর ধরে আন্দোলন করে আসছি সরকারের কাছে, বিভিন্ন সংস্থার কাছে, যে কিছু একটা হইলেই নারী ভিকটিম, কিছু একটা হইলেই নারী মহান, নারীকে ব্যবহার করা যায়, নারীকে ক্ষতি করা হয়েছে, নারী অধিকার, নারী এবং শিশু নির্যাতন বিরোধী আইন, এরকম নানান তকমা দিয়ে, নানান উপাধি দিয়ে একটা ছেলেকে, একটা পুরুষকে বন্দি করা যায়, রাষ্ট্রীয়ভাবে ধ্বংস করা যায়, ভবিষ্যৎটা শেষ করে দেওয়া যায়। ম্যান রাইটস বলে যে একটা জিনিস আছে, সেটা নিয়ে যখন আমি কথা বলা শুরু করি, মানুষ আমার উপর হাসছে, ধিক্কার দিচ্ছে, কার্টুন বানাইছে। কিন্তু আজকে পরিস্থিতি হচ্ছে একেবারেই তার উল্টো। আজকে আপনারা দেখতে পান বাংলাদেশের সবচেয়ে বড় সোশ্যাল মাধ্যম টিকটকার, সেটা সবচেয়ে বড় স্টার বাংলাদেশে যখন লাইকে আসে, লাইকে সবচেয়ে বড় স্টার, গণমাধ্যম, সোশ্যাল মাধ্যম সবচেয়ে আলোচিত মানুষটা, সেই মানুষটাও কি নির্মমভাবে এই আইনগুলোর প্যাচে পড়ে আজকে ধ্বংস হয়ে গেছে, তার সবকিছু যাবে, হয়তো কিচ্ছু শেষ হয়ে যাবে, সবকিছু কিছু করার নাই, কিচ্ছু করার নেই। মামুন, আসসালামু আলাইকুম। নীরব ভাই, কেমন আছেন ভাই? আমি অনেস্টলি মামুন, আমি ভালো নাই তোমার এই পরিস্থিতি দেখে, এবং আমার মনে হয়েছে যে আসলে হচ্ছেটা কি। প্রত্যেকটা মানুষ আজকে দ্বিধা বিভক্ত। কেউ বলে যে মামুনকে যেভাবে হ্যারেস করা হচ্ছে সেটা ঠিক না, কেউ বলে যে কি করবে, আইনের চাপে তো পড়ে গেছি। আবার কেউ বলতেছে যে মামুন কি আসলেই ইউজ করছে নাকি ইউজ হয়েছে। আমি আসলে ইউজড হয়েছি ওর কাছে। ও 4 বছর আমাকে যেভাবে ঘুরাইছে, যেভাবে নাচাইছে, নাকি দড়ি দিয়ে যেভাবে ম্যানিপুলেট করছে, এভাবেই হয়েছে। আসলে বিষয় হচ্ছে, আমি 4 বছর আগে আমার বয়সটাই কতটুকু ছিল, অল্প একটু বয়স ছিল, এখনও অল্প একটু বয়স, এখনও ওর হাঁটুর বয়সটা আমার হয় নাই, এখনও ওর যে এজ তার অর্ধেকেরও অনেক কম আমার এজ। সো আমার থেকে অনেক ভালো ও বুঝে, আর একটা মানুষকে কীভাবে কন্ট্রোল করতে হয়, একটা মানুষকে কীভাবে ম্যানিপুলেট করতে হয়, এটা আমি মনে করি ও ইনাফ জানে, ইনাফের চেয়ে বেশি অ্যাডভান্স জানে। পুরো পৃথিবী, পুরো দুনিয়া ওর ঘোরা শেষ। ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, মডেলিং করছে, ইন্ডিয়াতে র্যাম্পে হাঁটছে, তারপর আপনার এয়ারলাইন্সে জব করছে, ব্যাংকে একজন জব করতেছে। সো ভালো ভালো জায়গায় যাচ্ছে, ভালো ভালো কাজ করতেছে। সো ওর মাথাটাই অন্যরকম, ব্রেনটাই অন্যরকম। ও যে খেলাটা খেলে, সেই খেলাটা আমার দ্বারা কখনো পসিবল না। কারণ বললাম না, ওর হাঁটুর বয়সটা আমার হয় না। ও যেভাবে ব্রেন খাটায় খেলতে পারে, ওই খেলাটা আমি খেলতে পারি না। আপনারা দেখছেন আমার প্রিভিয়াস যে লাইফটা, সেই লাইফটা করার একটাই কারণ যে আমার মনের ভিতরে যে আক্ষেপ, আমি যে আসলে একটা জায়গায় আটকায় গেছি, একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে গেছি, আমি এটা মানুষকে প্রকাশ করতে পারছি না বা মানুষকে বুঝাইতে পারতেছি না। ও আইনগতভাবে আমাকে আটকায় দিচ্ছে, টাকা পয়সা, নিজের ক্ষমতা সব কিছু দিয়ে, প্লাস সোশ্যাল মিডিয়াতে এসে কন্টিনিউয়াসলি পোস্ট করে। ওর সাথে আমার ব্রেকআপ হওয়ার 1 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওকে নিয়ে আমার একটা পোস্ট দেখবেন না আমার পার্সোনাল অ্যাকাউন্টগুলোতে, বা এই যে ঝগড়া হলো, ঝগড়ার পরও একটা পোস্ট দেখবেন না আমি করছি। কিন্তু ওর পোস্ট দেখেন আপনারা, কয়েকশো পোস্ট পাবেন, 1 বছরে 1000-এর উপরে পোস্ট আছে আমাকে নিয়ে। যখন আমার সাথে ঝগড়া চলতেছে বা আমি কাঠগড়া দৌড়াদৌড়ি করতেছি, আদালতে যখন দৌড়াইতেছি, ওই টাইমটাতেও আমার ভিডিও আপলোড করতেছে, যখন আমি ওর অনেক বড় এনিমি। তো আমি চাচ্ছিলাম যে ভাই, ও তো আমার মিস ইউজ করতেই আছে। ওর যখন বলে আমার ভিডিও ইউজ করো না, আমার ভিডিও আপলোড করো না, তুমি তোমার মতন ভিডিও আপলোড করো, এখন তুমি একজন সেলিব্রিটি, একজন ইনফ্লুয়েন্সার, একাকিত্বভাবে কন্টেন্ট করো, নিজের মতো করো, বা অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করো, আমাকে নিয়ে কন্টেন্ট ছাড়ো না। কয় আমি তোমার ফ্যান, আমি তোমার ভিডিও ছাড়তেই পারি। এই আটকে গেলাম, কিছু বলি না এখানে। তারপর এই যে আমি তোমার ফ্যান, তোমার ভিডিও ছাড়তেই পারি, ছবি ছাড়তেই পারি, কিন্তু তিনি নিজে অন্য মানুষের সাথে তোমার একান্ত ছবি বা এডিট করা ছবি এইগুলো ছাড়ে, হাউ ইট ইজ? এটাই হচ্ছে আমাদের লাস্ট ঘটনা যেটা হয়েছে। আমি ওর বাসায় গেলাম রাতের বেলা, অনেক রাতে, আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে ও জোর করে নিজে। হ্যাঁ, আমাকে ফোন দিছে যে তোমার আসার কথা ছিল, তুমি আসো না কেন?
ও আমাকে বারবার বলতেছে আমাকে নিয়ে ঘুরতে হবে ঘুরতে হবে। প্রথম বলতেছে যে তোমার BMW নিয়ে বের হতে হবে, আমাকে নিয়ে ঘোরাতে হবে তোমার গাড়িতে করে। বললাম আমি একটু অসুস্থ, আমি একটু বাইরে আছি, আমি একটু ঝামেলার মধ্যে আছি, এগুলো একটু সেট করি, তারপর দেখতেছি, আমি তোমাকে সময় দিব, সমস্যা নেই। এখন কি করবো, সময় না দিলে বলতেছে যে আমি তোমার মামলা তুলবো না, এটা কোনো সেটা করবো না, একদম ডিরেক্ট। পরে যখন আমি যাইনি রাত্রেবেলা, টোনটা কি ছিল, কিভাবে বলছে? টোনটা এভাবে ছিল, যখন একদম ভোর 4টা 4:30 দিকে আমি কল করেও, কল দিয়ে বলতেছে কোথায় তুমি? আমি তো একটু বাসার দিকে এদিকে আসছি ভিতরে। বলছে তুমি এখন আমার বাসায় আসবে, তোমাকে না বলছি রাত্রেবেলা আমাকে নিয়ে বের হতে, তুমি বের হও না কেন? তুমি আমার কথা শুনতেছো না কেন? এইসব ব্যবহার তো তোমার কাছ থেকে আমি আশা করি নাই কখনো। আমি তোমার মামলা তুলে ফেলবো, মামলা তোলার আগে এই অবস্থা, মামলা তুলে তুমি আমাকে চিনবাই না। পরে আমি ওকে মানে বোঝানোর চেষ্টা করছি, তোমার সাথে এখন একটা ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক, তুমি যেভাবে বলতেছো ঠিক আছে ফাইন, তোমার কথা আমি নাচতেছি, তোমার পুতুল হয়ে নাচতেছি, কিন্তু এই বলে এই না যে যেভাবে বলবা, যখন যা বলবা তাই মানতে হবে, সবসময় মানতে হবে। মানে একটা ধৈর্যের একটা বাঁধ থাকে, সেই বাঁধটাও একদম ক্রস করে ফেলছে, ওটা তো নাই। একবার জেল খাটানোর পরে, এখন আমার মামলা করার পর আমার বলছে আমি তোমার মামলা তুলবো না, এর মধ্যে তুমি আমার বাসায় না আসলে, তুমি তোমার মতন থাকবা, আমি আমার মতন থাকবো, তুমি কীভাবে কি তোমার মামলা তুলবা এটা তুমি জানো, আমি জানি না। এটা শোনার পর আমি রাত 4টা 4:30 দিকেই ওর বাসায় চলে যাই। যেভাবে ওকে আমি বাসায় চলে গেছি, বলছি যাক আমি ভাই, যেহেতু একবার প্রেস কনফারেন্স করে ফেলছি, প্রেসের সামনে সবাই বলে ফেলছি যে আমরা একটা ভালো একটা বন্ধু, আমাদের ভালো সুসম্পর্ক, আমরা কোলাবোরেশন পার্টনার, আমরা শুভাকাঙ্ক্ষী। আমি কিন্তু সবগুলো নিউজের মধ্যে কিন্তু এটা হাইলাইট করার চেষ্টা করছি যে মানুষ যেন বুঝে, মানুষ যেন আমাকে নেগেটিভলি না নেয়, আর যে আমি আর ওর সাথে রিলেশনে নেই। কিন্তু ও চাচ্ছে যে আমি আবার ওর সাথে রিলেশনে যাই। ওর সাথে কেন রিলেশনে যাব না, আমি কেন আমার মেয়ে ফ্রেন্ড নিয়ে ঘুরবো, আমি অল্প বয়সী মেয়ে নিয়ে কেন ঘুরবো, ওর সাথে কেন ঘুরবো না? এইগুলো হচ্ছে ওর অনেক বড় ক্ষোভ, অনেক বড় সমস্যা। এখন আমার যে বয়স, আমার যে এজ, এই এজটাই তো ঘোরাফেরা করার, এই এজটাই তো বান্ধবী নিয়ে ঘোরার, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার। আর ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে 1 বছর আগে অলরেডি। আর ওর সাথে 1 বছর আগে না, যখনই ওর সাথে সম্পর্ক শুরু হয় তখন ওর সাথে প্রায় 6 মাস 1 বছর আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল। তারপর যখন আস্তে আস্তে ও আমাকে প্রপোজ করতেছে, আমাকে ম্যানিপুলেট করতেছে, ছোট ছোট আপনার ম্যাটেরিয়ালস দিয়ে আমাকে প্রবলেমে ফালাইতেছে, মানে ওর ফাঁদে ফালাইতেছে। আর আমি তো একটা ছোট্ট একটা মানুষ, আমিও ফাঁদে পড়তেছি, আমি এত একটা বড় একটা স্টুপিড, আমি একটা গাধা, আমিও ওর ফাঁদে পাড়া দিচ্ছি। তখন বয়স ছিল কত শুরুর দিকে? 17, 16, 17 এরকম। ও মাই গড, তাহলে তো ওই সময় অ্যাডাল্টারের কেস হওয়ার কথা। যদি কেস হয় যে 16-17 বছর একটা ছেলের সাথে মিশতেছে, যে মিশতেছে তার নামে তো কেস হওয়ার কথা। সে মিশছে, সে যা মুছে তা করছে। যখন আমার আম্মু চলে আসছে ঢাকাতে, আম্মু গ্রামে চলে গেছে আমার বাড়ি করার জন্য, আম্মুকে পাঠিয়ে দিচ্ছে আমার টাকা পয়সা দিয়ে, যখন ইনকাম করতেছিলাম ওই টাকা দিয়ে আম্মুকে পাঠিয়ে দেওয়ার পর ও বলতেছে তোমার ঢাকায় থাকতে অসুবিধা হচ্ছে, তোমার বাবা মা যেহেতু গ্রামে, আমার বাসাটা খালি আছে, তুমি এসে আমার বাসাটা ইউজ করতে পারো, থাকতে পারো। আমি বলতেছি প্রথমে একটু না করতেছিলাম, পরে আবার মনে মনে বলতেছিলাম না ঠিক আছে, যেহেতু একটু অসুবিধা হচ্ছে, আসলেই থাকতে অসুবিধা হচ্ছে, খেতে অসুবিধা হচ্ছে, বাবা মা যেহেতু ঢাকা বাড়িতে নাই, সবাই গ্রামে চলে গেছে। তো আমি ওর বাসায় গেছি, তখন ও আমার খুব খুব শুভাকাঙ্ক্ষী, ভালো একটা ফ্যান। ও আমাকে ছোট ছোট ম্যাটেরিয়ালস গিফট করে করে আমাকে ওর টোপে আনতেছে, আর আমি পড়েও গেছি। দেন ওর বাসায় গেলাম, যাওয়ার পর কয়েক মাস থাকলাম। থাকার পর দেখি কয়েকদিন পর দেখি ও আসে আমার সাথে মিলামেশা শুরু করে দিল। তো ওর বাসায় থাকলাম, থাকার পর আম্মু আব্বু যখন ঢাকা চলে আসছে, তখন আমি আবার যখন চলে গেছি, তখন ও আমাকে আবার ফোন দিয়ে ডিস্টার্ব করা শুরু করলো যে তুমি আমার বাসায় না থাকলে আমার ভালো লাগছে না, ব্ল্যাকমেল করা শুরু করতেছে, ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। যখন ইমোশনাল ব্ল্যাকমেলটা কাজে না লাগলো, দেখতেছে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমি আসতেছি না ওর বাসায়, তখন ওর হাত কাটা শুরু করলো। ওর হাত দেখবেন এইখান থেকে এই পর্যন্ত শুধু কাটাই, কত স্টেপ আছে। মানে একটা মানুষ কতটা পৈশাচিক হইতে পারে, নিজের শরীরকে, নিজের দেহকে ছুরি দিয়ে, চাকু দিয়ে এমনি কোপায় কোপায় কাটে, মানে তোমাকে চাওয়ার জন্য, আমাকে বাসায় ব্যাক আনার জন্য। তখনও ও তো ভাইরাল না, ওকে নিয়ে অত কন্টেন্ট বানাইনি, আমি ভাইরাল করিনি তখন আমি আমার মতন কন্টেন্ট করি। ও একজন শুভাকাঙ্ক্ষী, ওই হিসাবে লাইভে আমি ওকে শাট আউট দিই, সবসময় আমার ভিডিওতে আমি শাট আউট দিই, কথাবার্তা বলি, দ্যাটস ইট। কিন্তু ওরা আমি কন্টেন্ট করে দিই না ওই টাইমটাতে। তো তখন আমাকে হাত কেটে ব্ল্যাকমেল করতো যে আমি মরে যাবো তোমাকে না পেলে, তুমি আমার পাশে না থাকলে। তো আমি আবার এই কথাকে মাফ করো, আমি এই জায়গায় খুব বাজেভাবে জিজ্ঞেস করি। হ্যাঁ অবশ্যই। তখন কি তোমাদের শারীরিক সম্পর্ক হয়ে গেছে? তখন হয়ে গেছে। তখন তোমার অন্য কারোর সাথে রিলেশন নাই, প্রেম নাই? আমি রিলেশন করি না তখন, কারোর সাথে প্রেম নাই, কিন্তু রিলেশন নাই, কিন্তু আমার অনেকগুলো বান্ধবী ছিল যাদের কাছ থেকেও আমাকে অলরেডি ছুটায় ফেলছে, যাদের সাথে আমার কথা বলতে দেয় না, তাদের কাছে যেতে দেয় না, তাদের সাথে মানে কোনো রকম কন্ট্যাক্ট আমার রাখতে দেয় নাই। সরি আমি এভাবে জিজ্ঞেস করতেছি, আমার উচিত না। তুমি সবেমাত্র উঠতে একটা ছেলে, 17-18 বছর বয়স, 45-50 বছর একটা মহিলার সাথে শুচ্ছ, ঘেন্না লাগে না ভাই? ঘৃণা তো এখনও লাগছে, যখন কল্পনা করি যে আসলে আমি এই কাজগুলো করছি, ওর সাথে মিশছি, এইভাবে থাকছি, এখন নিজের প্রতি খুব ঘৃণা লাগে। নিজেকে পুরুষ বলে দাবি করতেও অনেক লজ্জিত মনে হয় নিজেকে, যে আসলে আমি কি করলাম এটা, এত ইয়াং বয়সে, এত ছোট্ট বয়সে। আসলে বেশি ছোট ছিলাম তো বুঝতে পারি নাই, আবেগের বসে
মিলেমিশে গেছি। তো এখন যখন আমি ছুটে আসতে চাইছি তখন থেকে ব্ল্যাকমেল করা শুরু হয়ে গেছে যে না তুমি আমার কাছ থেকে ছুটে যেতে পারবে কখন না। ছুটে দিতে চাইলে ভাই? ওর সাথে সম্পর্ক হওয়ার 1 বছরের মধ্যেই। কেন ছুটে আমি কেন যেতে চাই? ছুটে যেতে চাচ্ছি কারণ আমি যখন আমার বাসায় চলে যাচ্ছি তখন ওর সাথে আমার সম্পর্ক না, কোনো রিলেশন নাই, জাস্ট ফ্রেন্ডলি, জাস্ট ভালো একটা ভক্ত, ভালো একটা ফ্যান, এতটুকুই। আর ও কখনো আমাকে বলে নাই আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে কোনো কমিটমেন্ট দিতে হবে আমার সাথে থাকতে হলে বা আমার কাছ থেকে ম্যাটেরিয়ালস নিতে হলে বা এটা করতে হলে, সেটা কোনো প্রকার কোনো কমিটমেন্ট কখনো ছিল না ওর সাথে আমার। ও বলতো যে তুমি আমার আমি তোমার ডাইহার্ট ফ্যান, তোমার জন্য পৃথিবীর সব করতে পারি। এবং আপনারা যদি প্রিভিয়াস কিছু ভিডিও দেখেন সেখানে দেখবেন যে দুনিয়াতে যদি প্রিন্স মামুনের সবচেয়ে বড় ফ্যান থেকে থাকে সেটা আমি, রাইট, সেটা কিন্তু লেলা উনি বলছেন। তো তখন আমি এটাই ভাবতাম যে হ্যাঁ ফ্যান। তারপর ওইটা বলতো যে আমি জীবনে বিয়ে করি নাই, একটা রিলেশন করি নাই, বিয়ে তো দূরের কথা। আমি টের পাও নেই ও বাচ্চা কাচ্চার মা? না, এগুলো কখনো টের পাই না। কীভাবে টের পাবো? এখানে একটা কথা বলি, যে জিনিসটা শুনতে অনেকের কাছে খারাপ লাগবে জিনিসটা, একটা মা একটা ছেলের সাথে শোয়ার জন্য নিজের সন্তানকে সেই ছেলের বোন বানায় দেয়। তার মেয়েগুলো আমার বোন, তার মেয়ে আমাকে ভাইয়া বলে ডাকে আর আমি তাকে বোন বলে ডাকি। নো, ট্রু। আমি আপনাকে প্রুফ দেখাই, মোবাইলটা দাও একটু, ছোট্ট করে একটু প্রুফ দেখাই আপনাদেরকে। তো আমি কেন সন্দেহ করব তাকে যে এটা তার আপন মেয়ে? আমি সন্দেহ করার তো কোনো কথায় প্রশ্নই আসে না, যেখানে তার বাচ্চারা আমাকে ভাইয়া বলে ডাকে। তখন আমাকে যখন বলছে এগুলো আমার কাজিনের বাচ্চাগুলো, আমার বাচ্চা না, সো আমিও অ্যাকসেপ্ট করে নিছি, যা কাজিনের বাচ্চা আমাকে ভাইয়া বলতেই পারে, এটা কোনো মেজর ইস্যু না। কিন্তু এখন আমি যখন প্রুফ পাইছি, যখন ওর সাথে আমার একটু ঝগড়া হলো, ওর সাথে মারামারি হলো, প্রথম যে মামলাটা করলো আমার নামে, আমি আগে একটু প্রুফটা দেখাই। এই যে এই যে ওর বড় মেয়ে, হ্যাঁ, কংগ্রাচুলেশনস ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম, ও মাই গড, অলওয়েজ মেসেজ। লাস্ট মেসেজটা কি দেখে তুমি? এই মেসেজটা আমি দেখাই, এটা হচ্ছে কবে? 30 হ্যাপি বার্থডে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ও মাই গড। আমি জানি না, আমি নম্বর দেখা যাচ্ছে না, মানে সিরিয়াসলি ভাইয়া, মানে খোদা। তারপর আমি আরেকটা ছোট্ট একটা প্রুফ দেখাই, যেখানে হচ্ছে যে ও যখন ওর সাথে প্রথম ঝগড়া হচ্ছিল, মানে ম্যানিপুলেশনের তো কোনো শেষ নেই, শেষ ছিল না। ইভেন ওর সাথে রিলেশন থাকা অবস্থায় আমি 3.5 বছরে আমি ওর এনআইডি কার্ডটা বা ওর বার্থ অফ ডেটটা আমি জানতে পারি না। আমি যখন জানতে পারছি সব কিছু, আমি যখন সব কিছু আমার হাতে আসছে যে ও আসলে বিবাহিত, ওর 2টা সংসার আছে, 2টা সংসার ছিল, তারপর 2টা বাবু আছে, এইগুলো যখন আমি জানতে পারছি, এগুলো যখন প্রমাণ আমি কাগজে কলমে পাইছি, এগুলো প্রমাণ আমার কাগজে কলম আমার কাছে আছে, এগুলো পাওয়ার পর থেকে ওর উপর থেকে আমার মনটা উঠে গেছে। তখন থেকে আমার ঘৃণা লাগা আরও বেশি শুরু হয়ে গেছে। প্রথম তো ঘৃণাটা একটু কম ছিল যে না মেয়েটা কখনো নাকি প্রেমই করে নাই, রিলেশনই করে নাই, আমি তার জীবনের প্রথম পুরুষ, এই জাস্ট এ নাম্বার। তা সে আমাকে এতটা ভালোবাসে আর এতটা আদর করে, আমার সামান্য পরিমাণ একটা গ্যাস্ট্রিকের ওষুধ লাগলো, সেটা সে মানে কখন কীভাবে দিতে হবে, কী করতে হবে না করতে হবে, সেটা সবসময় সে টেক কেয়ার করতেছে। আমি তো ম্যানিপুলেট হয়ে গেছি পুরোপুরি ওর প্রতি, আমি পুরোপুরি একদম হ্যালোসিনেশন ছিল। 17 বছরের একটা বাচ্চাকে যদি 40 বছর 45 বছরের একটা আন্টি চায়, ও তো তুলে দিয়ে নাচাইতে পারে, কারণ তোমার বাপের বয়সী সে। ইনফ্যাক্ট সরি, ইভেন একটা সরি না, শুনতে খারাপ দেখা গেল, আমার মারতেও সিনিয়রও। নো সিরিয়াসলি, আমার মার চাইতেও বড়। জি, এগুলো আসলেই মারা উচিত। এইগুলো এখন ভাবার পর আমার নিজের প্রতি নিজের এতটা ঘৃণা লাগে যে আমি কত বড় একটা স্টুপিড। আমি আসলে এখন এসে বুঝতে পারতেছি, দেখে এখন বুঝতেছি যে এগুলো আমার ভুল ছিল, এগুলো ভুল করছি লাইফে, কিন্তু যখন ছোট ছিলাম তখন আমি বুঝতে পারি না এই বিষয়গুলো। আসলে আমি একাই তো আমার ফ্যামিলিটা রান করি, আমার ফ্যামিলিটা আমি রান করতেছি 2018 সাল থেকে, আর ওর সাথে পরিচয় আমার 22 সালের দিকে। সো এই রান করতে 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 আমি ফ্যামিলির একটা হেড হয়ে গেছি, মানে ফ্যামিলিতে আমি যাই করি তাই ঠিক ছিল। তো আমার বাবা মাও দেখতেছিল যে আমার বাবা মাকেও আমি এইভাবে প্রকাশ করিনি যে আব্বু আম্মা আমাকে ব্ল্যাকমেল করতেছে, আমি কখনো বলি নাই তাদের কাছেও কখনো যে আমাকে হাত কেটে ব্ল্যাকমেল করো। একবার হাত কাটে নাই, একবার এতগুলো কাটে নাই, ও স্টেপ বাই স্টেপ কাটছে। যতবার আমি চলে আসছি ওর কাছ থেকে ততবার ও হাত কাটছে, যতবার ওর কাছ থেকে চলে আসছি ততবার হাত কাটছে। তারপর ও অনেক আপনার মনে করেন কিছু খেয়ে ফেলতো, ধরেন হারপিক বিষ এটা ওইটা থাকে না, এই লিকুইড টাইপের, এগুলো খেয়ে ফেলতো সুইসাইড করার জন্য। ওর কাজের বউরা ফোন দিত, ওর দারোয়ান ফোন দিত, ওর নিচে বিকাশ দোকানদার ফোন দিত, ভাইয়া এরকম এরকম আপু তো মরে যাচ্ছে, সেটা হচ্ছে বাসায় আসেন তাড়াতাড়ি। মানে সার্কেলে যাদের সম্ভব তাদের দেখে যেভাবে পারতো ও এই সুইসাইড করার ব্ল্যাকমেলটা অনেক দিন চলছে, এই 3 বছর এটা চলছিল। তারপর যখন আমি এই প্রমাণগুলো পাইছি, না এখন এসে চিন্তা ভাবনা করতেছি না, এটা খুবই বাজে হচ্ছে, যা হয়েছে লাইফে, ওর জীবনে সংসার করা শেষ।
এখন প্রথমে ভাবতেছিলাম যে ও মনে হয় আমি ওর জীবনের প্রথম পুরুষ, আমি যদি ছেড়ে চলে যাই বা আমি যদি ছেঁকা দিই কি হবে তার? কি হবে তার। কিন্তু এখন দেখতেছি না, সে আমাকে তার প্রতারণার ফাঁদে ফালাইছে। সে অলরেডি 2টা সংসার করে ফেলছে, জীবনের যা এক্সপিরিয়েন্স নেওয়ার সব নেওয়া শেষ। তার তার জীবনে চাকরি করা শেষ, বাচ্চা পালা শেষ, জামাই পালা শেষ, সংসার করা শেষ। মানে আমাকেও বাচ্চার মতোই পালছে, বাচ্চার মতোই ট্রিট করছে। ও তো এখনো বলে যে আমি ওকে বাচ্চার মতন পেলে বড় করছি, আসলেই বাচ্চার মতো পেলে বড় করছে। এই জন্যই আমি বেশি ওই জায়গাটা থেকে বের হতে পারতেছিলাম না, বাচ্চার মতো করে পালতো। দেখেন আমার মামুন সমস্যাটা কই জানেন, উনাকে উনার কথাবার্তা, উনার আচরণ বেশ মুগ্ধকর, উনার কথা আমার পছন্দ, অনেক কিছু আমি উনাকে লাইক করি। কিন্তু শুধু আপনার না, যেই সময় থেকে উনি ব্ল্যাকমেইলিং শুরু করছে, যেই সময় থেকে উনি কেসে গেছে, একটা সম্পর্ক এবং বিতর্কিত সম্পর্ককে উনি পেট্রোনাইজ করতেছে, পাবলিক করতেছে, এটাকে জায়েজ করার প্রমোট করতেছে, সেই মুহূর্তে আমার মনে হয়েছে না, উনি ঠিক করতেছে না। এবং আপনি দেখেন ও কয়টা পোস্ট করছে আর আমি কয়টা পোস্ট করছি ওকে নিয়ে। আমি ওকে নিয়ে একটা সিঙ্গেল পোস্টও করিনি এখনো, কিন্তু ওর আইডিতে এই আমার লাইভ করার পর থেকে পোস্টের অভাব নাই। মানে ওর মতো বিন্দাস। ওর কথা হচ্ছে আমি তো রাষ্ট্রবাদী, আমি তো রাষ্ট্রপক্ষ, আমি যদি কোর্টে নাও যাই রাষ্ট্র আমার হয়ে লড়বে, আমার কোনো টেনশন নাই। আমি আমার মতন টিকটক করি, আমি আমার মতন এইখানে হ্যাং আউট করি, ওখানে। ও ঢাকার কোনায় কানায় যে ঘুরতেছে, মানে ঢাকা শহরের ঢাকার বাইরেও যাচ্ছে ও এখন, নেত্রকোনা এটা ওটা সেটাও গ্র্যান্ড ওপেনিংয়ে যাচ্ছে ও এখন। মানে আমার সাথে ঝগড়ার পর ও আরেকটা ভিডিও করছে, হ্যালো আমার শুভকাঙ্ক্ষীরা, কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা, আমি এইখানে আসতেছি গ্র্যান্ড ওপেনিং করতে। এই যে রিসেন্ট ঘটনা, আর আমি এদিকে জেলের চক্কর কাটছি, আর আমি এদিকে চক্কর খাচ্ছি। ও আমার নামে, আমি লাইভ করে বের হওয়ার পরপরই আমার নামে আরেকটা মামলা করছে। ওখান থেকে বের হওয়ার পরপর ক্যান্টনমেন্ট থানায় ঢুকে আরেকটা মামলা করছে, নতুন আরেকটা মামলার ভুক্তভোগী আমি শুরু। আবার আরেকটা শ্লীলতাহানি মামলা করছে, তারপর আরও অনেকগুলো ধারা দিছে, একসাথে অনেকগুলো ধারা দিছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্লীলতাহানি, আমি নাকি করার চেষ্টা করছি। আমি ওর বাসা থেকে লাইভ করতে করতে বের হয়ে গেছি। বের হওয়ার পরে ও কিন্তু একটা ভিডিও আপলোড করছি যেখানে ওর হাত পা সব ওকে, মেকআপ করতেও ভুলে নাই সে। এই লাইভটা শেষ করেই সে যে কার কাছ থেকে বুদ্ধি নিচ্ছে জানি না, প্রথম যা ভর্তি হয়েছে কর্মীটলা, ওইখান থেকে কোনো কাজ হচ্ছে না, গেছে সিএমএইচ, যে ওইখান থেকে 2 হাতে 2টা ব্যান্ডেজ প্যাচা, এখন বলতেছে আমি নাকি ছুরি দিয়ে আঘাত করছি। আমার কাছে তো প্রুফ আছে ভাই, আমি তো লাইভে দেখাইছি যে ওর ঘরের একটা কর্নারে ফুলের তোড়ার পিছনে এত বড় একটা ছুরি। আল্লাহ না করুক ওই যে আমার অজ্ঞান করে রেখে আমার মোবাইল থেকে আমার পার্সোনাল ব্যক্তিগত ছবিগুলো নিয়ে গেছে, সেটা কোনো বিষয় না। কিন্তু ওই ছবি, এটা কিভাবে কি হয়েছে, আমার বাসায় ও 5টা বাজে নিচ্ছে, নেওয়ার পর আমাকে পানিটা শরবত খাইলাম, খাওয়ার পর আমি তো অজ্ঞান হয়ে ঘুমাচ্ছি। আমার ওই ভিডিও দেখলে বা ছবি দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কতটা অজ্ঞান হয়ে ঘুমাচ্ছি। আমি দেখাই আপনাদেরকে একটু। ও মাই গড, এটা কি শুনলাম। এই দেখেন, ও টাইমটাও দেখাই আমি একটু কষ্ট করে, একটু দেখাই। এই যে মিট দ্য প্রেস ওর গ্রুপটা, এখানেও 6টা 31 আমি যদি ওর বাসা ট্রেস পাস করি, এটাও একটা মামলা করছি, আমি ওর বাসা ট্রেস পাস করছি। কিভাবে ট্রেস পাস হয়, আমি ওর বাসায় 4টা 4:30টার দিকে ওর বাসায় ঢুকছি। একটা মানুষের বাসায় একটা মানুষ, তাও বাড়িধারা ডিওএইচএস এর মতো একটা জায়গা, ক্যান্টনমেন্ট এরিয়া, যেখানে 1 সেকেন্ডে কল দেওয়ার সাথে 1-150 সিকিউরিটি গার্ড চলে আসে বাসার নিচে, সেখানে আমি কিভাবে ট্রেস পাস করে ওর বাসায় ঢুকি। মামলার এই একটা জিনিস ট্রেস পাস। আমি ট্রেস পাস কীভাবে করি, ট্রেস পাস করলে ও আমার মোবাইল নিয়ে 6:30 বাজে ও প্রেস গ্রুপে কীভাবে আমার মোবাইলের যে পার্সোনাল ব্যক্তিগত ছবিগুলো, আমার মোবাইলের ছবি আমার মোবাইল থেকে নিয়েই ও পোস্ট করছে, যে গ্রুপে দিছে, মিট দ্য প্রেসে দিছে, ওইখানে আপনার আরও অনেক পালা সাংবাদিক আছে যারা ওর কথায় উঠে বসে, যেভাবে বলো সেভাবেই। জানি না কি করছে, এই যে ওর ভেরিফাইড নাম্বার, এই নাম্বারটা দিয়ে ওই যে গ্রুপে মেসেজগুলো করছে। আপনি এই যে একটু দেখেন, আমি স্ক্রিন রেকর্ডটা আপনাকে দিয়ে দিব। এই দেখেন সকল প্রকার দিছে, এই যে ছবিগুলো দেখেন আমার, আমি কীভাবে ঘুমাচ্ছি। এ তো কিছু খাওয়ায় মিশায় খাওয়ানো মনে হচ্ছে। এখন কি মিশে খাওয়াই সেটা তো আর বলতে চাচ্ছি না আমি, বাদ দিয়ে এইগুলা দেখেন আপনি একটু। সেন্সলেস, এটা ঘুম না, সেন্সলেস হয়ে আছি না আমি? এটা কি ঘুম? এটা স্বাভাবিক মানুষ ঘুমায় ভাবে? ও এই মেসেজগুলো এই দেখেন, আমি একটু ব্যাকে দেই তাহলে দেখতে পারবো। এই যে 2টা ছবি পাঠাইছে মিট দ্য প্রেসে, প্রিন্স সামান ঘুমাচ্ছে, প্রেস গ্রুপে পাঠানো ওর মেসেজ। ও যদি মেসেজ পাঠাচ্ছে মামুন ঘুমাচ্ছে, আমি ট্রেস পাস করে ওর বিছানার মধ্যে ঘুমাবো কীভাবে? আপনি আমার বাসায় ট্রেস পাস করবেন, ক্রাইম মানে ক্রিমিনাল, আপনি ট্রেস পাস করছেন, আপনি একজন সন্ত্রাসী, আমাকে জোরপূর্বক ঢুকছি খুন করার উদ্দেশ্যে। আর আমি যে ঘুমাচ্ছি, হ্যাঁ আমি যে ঘুমাচ্ছি, আবার আরেকজন সেটার ছবি তুলে পাঠাচ্ছে, সন্ত্রাসকে আপনি ঘুম পাড়াচ্ছেন, আমি এখন কোথায় যাবো, আমি কি করবো? অপরাধ হচ্ছে তুমি পুরুষ, এছাড়া তো আর কিছু না। ওর মতন একজন
মানুষকে, ওর মতন একজন মহিলাকে, 50 বছরের মহিলাকে শিরোতাহানি কীভাবে হয়? তার জামা কাপড় ধরে আমি কেন টানবো? আমি ভাই গরিব মানুষ ভাই, ও আমার নামে অলরেডি 5টা-6টা মামলা করে ফেলছে। প্রত্যেকটা মামলায় আমার যে পরিমাণ টাকা যায়, আমার একটা বাইক অলরেডি আমি বিক্রি করে ফেলছি এই মামলা চালানোর জন্য। আমি কিছু করতে পারতেছি না। আমি বাংলাদেশে কী করবো আমি বুঝতেছি না ভাই। আপনারা যদি একটু হেল্প না করেন আমাকে, আমাকে সাহায্য সহযোগিতা না করেন, আমি কিচ্ছু করতে পারবো না। আমি কথা বলতে পারতেছি না, আমার হাত পা সব কাঁপতেছে, আমি ঘুমাইতে পারি না, আমি খাওয়া দাওয়া করতে পারি না। খাওয়া দাওয়া করতে নিলে আমার বমি চলে আসে, ভিতর থেকে বমি চলে আসে, আমি কিছু করতে পারতেছি না। এতটা টেনশনে আমি আসি, পুরো শহরটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, মহিলাদের জন্য, মেয়েদের জন্য খুব সুব্যবস্থা রাখছে বাংলাদেশ আইন, খুব ভালো একটা ব্যবস্থা রাখছে, এটা অসহায় নারীদের জন্য। কিন্তু এই আইনগুলোর যে অপব্যবহার হয়, কিচ্ছু লাগবে না, একটা মেয়ে চিৎকার করে বলবে যে আমার সাথে শালীনতাহানি করছে, হচ্ছে ব্যাস। তুমি জেলে গেলে, তোমার প্রতিষ্ঠান কি হলো, তুমি চাকরি বাকরি ব্যবসা কি করতে, আমার পরিবার শেষ, কিচ্ছু নাই, শেষ, কিচ্ছু থাকবে না। আমি এই যে ঈদটা করছি, গতবার কোরবানি ঈদ করছি জেলের ভিতরে, জানি না এবার কোরবানি ঈদ জেলের ভিতরে করবো না কোথায় করব, তার কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি না। কারণ অলরেডি একটা মামলা হয়ে গেছে আমার নামে, যেটা নিয়ে অলরেডি আমার কাছে নিউজ চলে আসছে, আমার কাছে খবর চলে আসছে। আমি খুব আতঙ্কের মধ্যে আছি, আমাকে কখন আবার টুপ করে ধরে নিয়ে যায়, টুপ করে আবার জেলে পুরে দেয়। আমাকে জেলে পুরে দিলে কেউ থাকবে না আমার পাশে, আমি মনে করি। আমার মনে হয় যে আমার ফ্যামিলিটা, আমার পরিবারটা সব ধ্বংস হয়ে যাবে। কারণ যারা ছিল তারা সব পোল্ট্রি নিয়ে ওই পাশে চলে গেছে। আমি এখন খুবই একা, আমার ফ্যামিলি ছাড়া আমার সাথে কেউ নাই। আমার বাবা মা, ভাই বোন, ভাবি এরাই আছে, আর বন্ধু বান্ধবগুলো আছে। আমার ফ্রেন্ডসরা কী করবে? ওরাও তো ইন্ডিপেন্ডেন্ট না, ওরাও ফ্যামিলির কাছে ইন্ডিপেন্ডেন্ট শুধুমাত্র আমি আমার বেসের মধ্যে। সো আমি মনে করি আমি জেলে চলে যাবো, আমার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। আমার ফ্যামিলিটা ধ্বংস হওয়ার আগে আমার ইচ্ছা করে যে আমি নিজেকেই ধ্বংস করে দিই, আমি নিজেকে শেষ করে ফেলি। এই জিনিসটা তো আমি দেখতে পারবো না। আদালতে আপনার মানহানি মামলা হয়েছে, 100 কোটি টাকা নাকি আমার জরিমানা দিতে হবে। তারপর 2টা হুমকির মামলা হয়েছে, মামলা না, ওটা জিটি হয়েছে। 2টা হুমকি দিচ্ছি আমি, নাকি হয়েছে হুমকি দিচ্ছে ফোন দিয়ে যে মামলা তুলে ফেলো, নাহলে তোমাকে মেরে ফেলো, এটা করবো সেটা করবো। ও এসে প্রায় সময় লাইভে বলে যে মামুন আমাকে হুমকি দিচ্ছে, দামকে দিচ্ছে। আমি পুরো পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করলাম, ও যদি একটা প্রুফ দিতে পারে, একটা সিঙ্গেল ওয়ার্ড প্রুফ দিতে পারে যে আমি ওকে থ্রেট করছি মামলা তোলার জন্য, তাহলে পুরো বাংলাদেশের সামনে না, পুরো পৃথিবীর সামনে উলঙ্গ হয়ে জুতার মালা গলায় দিয়ে আমি হাঁটবো। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদের সবাইকে। আমি ভাই ছোটোবেলা অনেক ম্যানিপুলেট করছে আমাকে, যেভাবে নাচাইছি সেভাবে নাচছি। আপনাদেরকে আমি স্টোরিটা ছোটোবেলা থেকে বুঝাইতে পারি না কখনো, কারণ ওর ব্ল্যাকমেলের শিকার আমি ছোটোবেলা থেকে হয়ে আসতেছি। ওর ব্ল্যাকমেলের শিকার। 2021-এর শেষের দিক থেকে আমি ওর ব্ল্যাকমেলের শিকার। যখন থেকে ওর কাছ থেকে থাকা শুরু করলাম, যখন ওর কাছ থেকে থাকার পর চলে আসছে, তারপর থেকে ব্ল্যাকমেলের শিকার আমি। যখন ইমোশনাল ব্ল্যাকমেল করতো বা ব্ল্যাকমেল করতো, এগুলোর জন্য অনেক প্যারা খাইছি। যখন আমি দেখছি যে ও বিবাহিত, আমি যখন প্রমাণ পাইছি যে ও 2টা বিবাহ করে ফেলছে, অলরেডি 2টা বাবু আছে, এগুলো সব রিয়েল, এগুলো অথেন্টিক, এগুলো ফেক না, তখন আমার মন থেকে তো একদম নিমিশে উঠে গেছে। তখন আমি ওর পাশ থেকে সরে আসতে চাইছি, তখন আমার সাথে মারামারি লাগাই দিছে। মারামারি তো একটা লাগাই দিছে, যখন বলছি তুই সুইসাইড কর বা যাই কর, আমি তোর ব্ল্যাকমেলের ফাঁদে আর পাড়া দিব না, এখন পৃথিবীর কাছে আমি প্রয়োজন প্রকাশ করে দিব। এই মারামারি লাগাই দিয়ে ওই একটা অ্যাটেম্প্ট দিল মামলা, আমার একটা ওই মামলা দিয়ে একটু ভোগান্তি, ওয়ারেন্ট বের করলো, পরে জামিন নিলাম অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক ঝামেলা করে। তারপর আবার যখন আমি ইন্ডিপেন্ডেন্ট হলাম, আমি বিজনেস শুরু করলাম, একা একা নিজের পায়ে দাঁড়ালাম, ওই টাইমটাতে আমাকে দিল মামলা। ওর সাথে কিন্তু আমার কোনো তখন সম্পর্ক নাই। সম্পর্ক কতটা নোংরা হইতে পারে ব্যাপারটা, সরি এভাবে বলতেছি, একই সাথে তোমার পাশে গিয়ে দোকান উদ্বোধন করতেছে, আবার একই সাথে তোমার নামে কেস করে, উদ্বোধন করার পরই ধর্ষণ করছে। আর আমি তো যে বললাম না, আমি কত বড় একটা স্টুপিড, আমি কত বড় একটা জঘন্য একটা মানুষ, যেই মানুষটা আমাকে অ্যাটেম্প্ট করার মামলা দিয়ে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে, দেন ব্রেকআপ হওয়ার পর আমি আমার মতন ব্যবসা করতেছি, আমি নিজের মতো চলতেছি ফিরতেছি, ওই টাইমটাতে আমি আবার ওকে আর সহানুভূতি দেখাই আমার গ্র্যান্ড ওপেনিংয়ে নিয়ে আসছি, যে যাক একটা সময় শুভাকাঙ্ক্ষী ছিলা, যেহেতু আসো আমার গ্র্যান্ড ওপেনিং করো। ওর এত একটা সম্মান দিছি আমি, এই সম্মানটা কোথায় রাখছে? ওইখান থেকে বের হয়ে আমার মামলা দিছে, সেই মামলায় আমি জেল খেটে আসলাম। সে তো ঘোষণা দিল যে উঠাই নিবে মামলা, উঠাই নেবে বলে সেই দিন বলতেছে আমি তোমার মামলা তুলবো না, তুমি কি করতে পারো করে নাও, তোমার কোনো মামলা আমি তুলবো না, তোমার যদি কোনো ক্ষমতা থাকে তুমি মামলা উঠায় নাও। আর এটাও বলছে যে মামলা ছাড়াও অনেক কিছু আছে, ওইগুলো সামলায় নিও। ওই টাইমটাতে আমার মাথায় কোনো কিছু খেলতেছিল না, আমি কি করবো, আমি কার কাছে সাহায্য চাবো, এটা বুঝতে পারলাম না। কাছে সাহায্য পাবো না ভাই, এই সমাজ মেয়েদের পক্ষে অন্ধভাবে। ইনস্ট্যান্ট ওই টাইমটাতে, ওই মোমেন্টটাতে আমি লাইভে চলে গেছি যে না, পৃথিবীর দেশবাসীতে তো একটা হলেও মানুষ আছে যে আমার সাপোর্ট করবে, যে বুঝবে। নাই বাংলাদেশে এরকম মানুষ নাই ভাই, সবাই অন্ধভাবে বলবে যে না আপা রাইট,
মহিলা রাইট, মহিলারা আবার মিথ্যা কথা বলবে, মহিলারা ইজ্জত নিয়ে কান্নাকাটি করবে, এটা আবার মিথ্যা হইতে পারে, ইম্পসিবল। প্রত্যেকটা মানুষ দেখো বাংলাদেশে সবাই তার ও পক্ষে, এখন মায়া কান্না করতেছে মানুষের সিম্পিতি নেওয়ার জন্য, কাঁদতে পারবে। হাতের মধ্যে ব্যান্ডেজ লাগায় নিছে, ব্যান্ডেজ করে দেখেন হাতের মধ্যে কিছুই নাই, কান্না করছে। ও বলতেছে ও মুক্তি চায়। মুক্তি তো আমি চাই ভাই। আমার যদি কোনো স্টাম্পে লিখিতও দিতে হয় যে হ্যাঁ মামুন এইভাবে এভাবে মুক্তি দিতে হয়, আমি ওইভাবেই স্টাম্পে সই করে দিব যে হ্যাঁ আমি মুক্তি দিলাম। আমি তো মুক্তি দিয়ে রাখছি, আমি মুক্তি চাচ্ছি মানুষের কাছ থেকে। এখন আমার ডায়লগ ও মারতেছে, আমার ডায়লগ যেটা আমি বলবো সেটা ও বলতেছে। ও আমার নামে ভরণ পোষণ মামলা করছে ভাটারা থানাতে। এবং বাংলাদেশ প্রতিদিনে একটা নিউজ দেখলাম, ভিডিও নিউজ, সেটা বলতেছে পুরো জিনিসটা ভুয়া, যে বিয়ের রেজিস্ট্রেশন হ্যাঁ পেপারটা পুরোটা ভুয়া, পুরাটা ভুয়া, পুরোটা ভুয়া। যে কাজের সাইন সেই কাজই বলতেছে সেটা আমার না, কাজী মারা গেছে 2 বছর আগে। 2 বছর আগে। কি অদ্ভুত, কি অদ্ভুত। এবং তারপরে আমি নিশ্চিত আপনারা মায়া কান্না করবেন, আপনারা বলবেন যে হ্যাঁ এই ছেলের দোষ, যেহেতু ছেলে ছোট ছিল, যেহেতু ছেলে একজন বয়স্ক মহিলা তাকে দুধ খাওয়াইছে এবং সে দুধ খায় গলে গেছে বাচ্চাদের মতো, সো অবশ্যই ছেলেটার দোষ। যেহেতু ছেলেটা আরে নানানভাবে প্রলুব্ধ করছে এবং মাথায় হাত বুলাইছে, মায়ের স্নেহ এবং শারীরিক মিলন একসাথে দিছে, গলে গেছে ছেলেটা, অবশ্যই ছেলেটার দোষ। আমি তো এখন জিন্দা লাশ, আমাকে তো খুন করে ফেলছে। আমি জাস্ট নিঃশ্বাসটা বন্ধ হওয়া পর্যন্ত বাকি আছে, এছাড়া তো আমার ভিতরে আর কিছু বাকি নাই। আমার অলরেডি সব শেষ, সব ডেট। কি করবো আমি? আমার সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমার 1 মিনিট পর পর জ্বর আসে, 1 মিনিট পর পর জ্বর ছেড়ে দেয়। হাইপার টেনশন, মানে বডির কি একটা অবস্থা, বডির কি একটা কন্ডিশন। আমার বডিতে কত জায়গায় কত সমস্যা হচ্ছে। আক্কেল দাঁতের সমস্যা একসাথে শুরু হয়েছে, অন্য অন্য জায়গায় যে কত ধরনের সমস্যা শুরু হয়েছে। ভর্তি থাকা দরকার আমার হসপিটালে, সেখানে হসপিটালে যে ভর্তি থাকে সে। আমি যদি এই সত্যগুলো দেশবাসীর সামনে না বলে জেলের মধ্যে ঢুকে যাই, তাহলে জেলে পচেই মরতে হবে আমার। এবং সবাই আপনারই দোষ দিবে, সবাই আমারই দোষ দিবে, যে তুমি কেন গেছলা, তুমি লোভী, তুমি এটা, লোভী। তুমি ওইটা, তুমি সেটা। ভাই ছোট্টবেলা যা করছি ভাই, ওইটা নিয়ে এখন চিন্তা ভাবনা করতে লাভ নেই। আমি যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, আমি নিজে ইনকাম করতাম, আমি নিজে আর্ন করতাম, আমি নিজে আমার নিজের ফ্যামিলি চালাইতাম। আমি তখন সাইদনগরে একটা ফ্ল্যাট নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমি থাকি 2018 সাল থেকে। আপনি সাইদনগর যান, গেলে ওই জায়গায় খবর পাবেন, সাইদনগর বি ব্লক 2 নম্বর রোড, মামুন সাহেবের বাসা, সব ডিটেলস বলে দিলাম। ওখানে গেলে আমি কেমন মানুষ, আমার ফ্যামিলি কেমন মানুষ সব পেয়ে যাবেন। মামুন সাহেবরা মানে কান্না করে দিচ্ছিল আমরা যখন ওনার বাসা ছেড়ে চলে গেছি। বাসায় আমার গ্রাম, যখন গ্রামে বাড়ি করছি তখন তো আমার বাসার সব কিছু গ্রামে পাঠিয়ে দিছি। আমি তো তোমার পাশে কাঁদার লোকও থাকবে না রে ভাই, তুমি মরে পড়ে থাকবে, তোমার পাশে কাঁদার লোকও থাকবে না, থাকবে না। কে যাবে? লাস্টলি মামুন, যদি দেশবাসীর জন্য কিছু বলতে চাও। দেশবাসীর কাছে আমার হাত জোর করে আমার আবেদন যে আপনারা আমাকে সেভ করেন, আমাকে বাঁচান। আমি ছোটোবেলা যা করছি আপনারা সবাই সব কিছু ভুলে যান। মানুষ ছোটোবেলা ভুল করেই, একটা মানুষের ভুল হয়। আমার মানুষ পুরুষ শিখে 25 বছর বয়সের পর থেকে, আর এখন আমার 25ও হয় নাই। আমি যখন ওর সাথে সম্পর্ক করছি বা ওর সাথে জড়াইছি তখন আমার বয়স 16-17 এরকম একটা বয়স। ওই টাইমটাতে বোঝার কোনো ক্যাপাবিলিটি আমার ছিল না, ওইরকম বোঝার ক্ষমতা আমার ছিল না যে আমি বুঝবো যে কী হচ্ছে, কেমন একটা ফাঁদ তৈরি হচ্ছে আমার জীবনে, আমার লাইফটা, আমার ফিউচারটা কী হবে এটা আমি বুঝতে পারি নাই। এখন আমি বুঝতেছি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তখন আমি কাজ করে ফেলছি, এখন ভাবতেছি। কারণ তখন বয়সটা এরকম ছিল যে আমি এখনও ওই বয়সটাই আছে যে ভুলভাল ডিসিশন নেওয়া, ভুলভাল কাজ করা। যেমন একটা লাইফ করছি ভুলভাল, যাই করছি, আমার মনে হয়েছে যে লাইফটা করা অনেক দরকার, মানুষকে জানানো দরকার, দেশবাসীকে জানানো দরকার যে আমার সাথে কী হচ্ছে ইন ফ্রন্ট অফ এই মহিলার সামনে। মানে ওই মহিলাটার সামনে বলাটা আমার খুব দরকার ছিল। আমি সিঙ্গেলে বললে তো আপনারা মনে করবেন যে না মামুন মনে হয় মিথ্যা বলতেছে, মামুন মনে হয় বানায় কথা বলতেছে, মামুন একটা প্রতারক, মামুন একটা ফ্রড, মামুন এই মহিলার কাছ থেকে এটা খাইছে ওইটা খাইছে, খাওয়া শেষ এখন চলে যাচ্ছে। যে কথাগুলো ওই মহিলা বলে আর কি, ওই কথাগুলোই আপনারা মেনে নেবেন। আসলে বিষয়টা ওইরকম না। আমি আমার মতোই চলছি। আমাকে ইউজ করে ওর ফেসবুক অ্যাকাউন্ট, ওর ফেসবুক পেজে কত টাকা ইনকাম হয়েছে ওইটা আপনারা বের করবেন। ও বলে আমার 50 লাখ 60 লাখ খরচ হয়ে গেছে। কোথায় 50 লাখ 60 লাখ টাকা? ভাই কি বলে ভাই, কত ধরনের ব্লেম দিচ্ছে আমাকে। ইভেন আমার কাছে ওই প্রুফটাও আছে যে ও বলছে আমাকে 90 লক্ষ টাকা দিবা, না হলে তোমার মামলা তুলবো না, না হলে আমার সাথে থাকতে হবে। এই প্রুফটা আমি আপনাকে একটু দেখাই দিই। এটা ভাইরাল করা হয় নাই, আমি দেখাই নাই কখনো। আমি চাই নাই যে মানুষ ওকে খারাপভাবে দেখুক বা মানুষ ওকে খারাপভাবে নেক। কিন্তু এখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমি কিছু করতে পারতেছি না। 1 বছর যাবত, একটা বছর যাবত আমি এই কাঠগড়ায় দৌড়াইতেছি। 1 বছর হয়ে গেছে। 1 বছর ধরে ওর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি দৌড়াইতেছি। জেল খেটে আসছি, 1 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত আমি হ্যারেস, এখন পর্যন্ত আমি হয়রানি হচ্ছি। এখন এসে আবার আরেকটা মামলা করছে, যেটার জন্য আরও কত বছর দৌড়াবো সেটা তো কোনো চিন্তা ভাবনাই নেই, সেটার কোনো আশাও নেই, ভরসাও নেই। এগুলো পরে বলতেছি। আবার আমি আপনাকে প্রুফটা দিই, যেখানে ও 90 লক্ষ টাকা চাইছে আমার কাছ থেকে। বলছে যে 90 লক্ষ টাকা দিতে হবে, না হলে তোমার মামলা আমি তুলব না।
ও আমার মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে ওর ইনবক্স যতগুলো ইনবক্স ছিল প্রত্যেকটা ইনবক্স ডিলিট করে দিছে, যেন ওর কোনো প্রুফ আমি দিতে না পারি, ওর কোনো মেসেজ আমি দেখাইতে না পারি। ওর সবগুলো ইনবক্স ডিলিট, কনভারসেশন ডিলিট করে দিছে। 3-4টা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সব ডিলিট করে দিছে। ইনস্টাগ্রাম আছে, ডিলিট করে দিছে। টিকটক আছে, সব ডিলিট করে দিছে। সব দিক থেকে যে আমি কোনো ধরনের প্রুফ যেন দিতে না পারি যে ও আমাকে কীভাবে ম্যানিপুলেট করতো, কীভাবে আমাকে কনভিন্স করতো, চেষ্টা করতো। এইবার অনেক চেষ্টা করছে আমাকে ওর সাথে রাখার জন্য। এই যে আমি আজকে লয়ারের কাছে যাব। এই মুহূর্তে আমার দুইটা অপশন মনে আসতেছে, কেস কন্টিনিউ করা, কেস ক্লোজ করা। তুমি দুইটার যেটা চুজ করো সেটা হবে এক। কেস কন্টিনিউ করলে যেভাবে কেস চলে ওইভাবে যাবে। কেস ক্লোজ করতে হলে আমার দুইটা কন্ডিশনের দুইটা অথবা যে কোনো একটা মেনে নিতে হবে। রিলেশন ঠিক করে আগের মতো এক থাকা। 2, আমাকে ফিজিক্যাল অ্যাসল্টের জন্য আমাকে 90 লাখ টাকার ক্ষতিপূরণ। আমি আজ অফিসে এসে 7 PM লয়ারের কাছে যাব, তুমি চলে আসতে পারো। বুঝতে পারছেন মেসেজ? ওই 1 মাসের মধ্যে আমাকে 100 বার থ্রেট দিছে মামলা তুলব না। অ্যাট লাস্ট আমি ওর বাসায় যখন গেছি তখন আমার ব্যক্তিগত প্রাইভেট ছবিগুলো, সবগুলো ছবি ফেসবুকে আপলোড করে দিছে। আমি ঘুম থেকে উঠে দেখি কি সবগুলো ছবি আপলোড করে। আমি বললাম কি হলো এটা? এখানে আমার সাথে যে আর্টিস্টগুলো আছে, যে মেয়েগুলো আছে, তারা তো আমার খুব ভালো বন্ধু। আর এই বয়সে ভালো বন্ধু থাকতেই পারে সবার। কোন পুরুষের ভালো বন্ধু নাই? কোন পুরুষের নাই? প্রেমও থাকতে পারে, ইটস ওকে, প্রেমও থাকতে পারে। হ্যাঁ, আমি বড় কথা হচ্ছে আমরা মিডিয়ার মানুষ, আমাদের ফ্রেন্ড সার্কেল থাকবে, বান্ধবীরা থাকবে, বন্ধুরা থাকবে, গার্লফ্রেন্ডও থাকতে পারে। ও অনেক ইন্টারভিউতে বলছে মামুন বিয়ে করলে আমার কোনো সমস্যা নেই, এটা নেই সেটা নেই। আচ্ছা, আমার বিয়ে করলে সমস্যা নেই, তাহলে আমার ফ্রেন্ডদের সাথে ঘোরাটা নিয়ে এত সমস্যা, বিয়ে করলে ও কী কাজটা করবে? ও তো আমার বিয়ের যে মণ্ডপ বা আমার বিয়ের যে একটা ইয়া থাকবে অনুষ্ঠান, ওইখানে বোম ফিট করে দিয়ে আসবে। স্বাভাবিক, ধ্বংস করে দিবে। এগুলো কি করতেছে? আমার লাইফটা নিয়ে পুতুল খেলা করতেছে। আমি আসলে ওর লাইফের তো সব ধরনের এক্সাইটমেন্ট, সব ধরনের এক্সপিরিয়েন্স নেওয়া শেষ। ওর লাইফে যা ছিল সব শেষ। এখন ওর সময় হচ্ছে খাটে বসে বসে একটা পুতুল নাচানো, আর ওই পুতুলটা হচ্ছে আমি। যেভাবে পারতেছে সেভাবেই নাচাচ্ছে। আমি আমাদের প্রশাসনের যারা অনেক ক্ষমতাবান মানুষ আছেন, যাদের কন্ট্রোলে অনেক কিছু আছে, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, অপব্যবহার হতে দিয়েন না। ধারা আছে, ভালোর জন্য আছে, আমাদের সমাজের জন্য আছে, সব কিছু ঠিক আছে। সংস্কার করেন। হ্যাঁ, সংস্কার করেন। অপব্যবহারটা যে হচ্ছে এইটা একটু কন্ট্রোল করেন, এইটা একটু ঠিক করেন। এই যে আমি একটা মানুষ, আমার জীবনটা মাত্র শুরু, আমার লাইফটা মাত্র শুরু হচ্ছে। সংসার করব, ফ্যামিলি চালাবো, বাবা মাকে দেখবো, বিজনেস করব, বাংলাদেশের বাইরে যাব, কোনো কিছু করতে পারতেছি না। লাইফে কি করব? লাইফে কি আমি শুধু আদালতের সামনে দৌড়বো আর জেল খাটবো আর ওর কাছে ওর পা চেটে খাবো, এরকম কিছু করব? এটা করার চেয়ে ভালো আমি আমার জীবনটা দিয়ে দিই বা মানে একদম শেষ হয়ে যায়। আমার এটা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না আমি। অ্যান্ড বোন রে, আমিও লাস্টলি অনুরোধ করতে চাই, হাত জড়ো করে অনুরোধ করতে চাই। দেখেন, আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক মানুষ আপনাকে অনেক সম্মান করে। বাঁচতে দেন না ছেলেটারে, বাঁচতে দেন। অনেক অন্যায় করছে, কিন্তু এতটা অন্যায় করে নাই যে এইটুকু বয়সে সারাদিন আদালতে চক্কর কাটবে। আর দেশের জনগণ যারা দেখতেছে, হাত জড়ো করে অনুরোধ করতে চাই, আপনারা আওয়াজ তোলেন। আমি মনে করি দেশের জনগণ যারা আছে, যারা প্রভাবশালী আছে বা যাদের কাছে ক্ষমতা আছে, তারা যদি চায় তাহলে এইসব হ্যারাসমেন্ট থেকে আমরা পুরুষরা রক্ষা পাবো এবং আমি রক্ষা পাবো। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন, বা ভালোবাসা লাগবে না আমাকে, আপনারা একটু দেখেন একটা মানুষ হিসাবে, আমি একটা পুরুষ হিসাবে যে একটা অবস্থায় আমি আছি, যে একটা ট্র্যাপের মধ্যে আমি আছি। আল্লাহ না করুক, আপনার হতে কতক্ষণ লাগবে? আপনি ট্র্যাপে পড়তে আপনার কতক্ষণ লাগবে? তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন যে প্রিন্স মামুনের সাথে যা হয়েছিল তা আজকে আমার সাথে হচ্ছে। আমরা যদি প্রতিবাদ করতাম তাহলে আজকে আমার সাথে এই ঘটনা ঘটতো না, প্রিন্স মামুন পর্যন্তই সীমাবদ্ধ থাকতো। তারপরে জেনারেশনের পুরুষরা নিজেকে সেফ ফিল করতে পারতো, সেফ থাকতে পারতো। হ্যাঁ, দর্শক আছে, খারাপ মানুষ আছে, তাই বলে সব পুরুষ দর্শক? তাহলে পুরুষ কারা? বাবা কারা? সংসার চালায় কারা? ভালো থাকবেন আপনারা। আপনাদের সাথে এরকম না হোক, সেরকম হবে না যদি আপনি প্রতিবাদ করেন, কথা বলেন। আসসালামু আলাইকুম।